সিংহ এই দেখে প্রশ্ন করলো, কি হলো দাদা? বুড়ি মনসার কথা শুনে তোমার গরু মুচকে গেল কেন? দোকানদার জেরা করার ঢঙে এবার জিজ্ঞেস করলো, কি কাজ আপনার ওই গ্রামে? বীর সিংহ উত্তর দিল, কাজ কিছুই নেই, নিছক বেড়াতে যাও। আপনি বেড়াতে যাবেন বুড়ি মনসার? কেন, কোন অসুবিধা আছে? দোকানদার বীর সিংহের এই প্রশ্নের কোন উত্তর দিল না। গরম চা ছেঁকে একটা ভাঁড়ে ঢেলে বীর সিংহের দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, বাবু আগে চা খান। বীর সিংহ চায়ের ভাঁড়টা হাতে তুলে নিল, কিন্তু এই দোকানদারের হাব ভাব তার মোটেও ভালো লাগলো না। চায়ের টাকা মিটিয়ে সে আবার ঘাটে নেমে দাঁড়াবে এই সিদ্ধান্ত নিল। দোকানদারকে 6 টাকা খুচরো হাতে ধরিয়ে বীর সিংহ ঘাটের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। কি মনে হতে বীর সিংহ একবার ওই দোকানদারের দিকে তাকালো। সে দেখলো ওই দোকানদার তার দিকে ভূতের মতো এখনো থানায় তাকিয়ে আছে। পাশে যে পাত্রতে নতুন ঢালা দুধ সে বসিয়েছিল সেটা যে ফুটে উপচে পড়ছে, তার দিকে দোকানদারের কোনো ভ্রুক্ষেপই নেই। বীর সিংহ এই বিকট দোকানদারের থেকে যত দূরে পারল গিয়ে বসল। সে সবে ঘাটের চতুর্থ শ্রেণীটায় গিয়ে বসেছে, অমনি তার পেছন থেকে একটা ভারী গলা জিজ্ঞেস করলো, আপনার নাম কি বাবু? আচমকা পেছন থেকে এটা শুনে বীর সিংহ এমন চমকে গেল যে তার হাত থেকে গরম চায়ের ভাঁড়টা মাটিতে পড়ে নিমেষের মধ্যে টুকরো টুকরো হয়ে গেল। বীর সিংহ বেশ চটে গেল। একই এতদূর ঠেনিয়ে এসে সে বুড়ি মনসা যাওয়ার নৌকো পাচ্ছে না, তার উপর দিনের প্রথম গরম চাটা খেতে গিয়েও শেষমেশ সেটা পড়ে গেল। সে বিদ্যুৎ বেগে উঠে শটান পেছনে ঘুরে দেখলো কে তাকে চমকাচ্ছে। যে লোকটা বীর সিংহের সামনে দাঁড়িয়ে আছে তাকে সহজেই যে কোনো হিন্দি ছবির ভিলেন হিসেবে চালিয়ে দেওয়া যায়। লোকের মাথায় একটা লাল গামছা জড়ানো, গালে ভরাট চাপ দাড়ি, চাপা কিন্তু চকচকে গায়ের রং। মা হাতে কাঁধের ঠিক নিচে একটা মাদুলি আছে, গায়ে কোনো জামা নেই, আর নিচে একটা নীল রঙের লুঙ্গি। বীর সিংহ এবার রেগে গিয়ে লোকটাকে বলল, আরে আপনি আপনি আমাকে ওরকম বিধুরে ভাবে পেছন থেকে ডাকলেন কেন? হ্যাঁ, আমার দিনের প্রথম চাটা তো হাত থেকে আমার পড়ে গেল, আর পুরো দোষটাই আপনার। বীর সিংহ রেগে গেছে দেখে লোকটার যে কিচ্ছু যায় আসেনি সেটা ওর মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। লোকটা বীর সিংহের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার প্রশ্ন করলো, আপনার নাম কি বাবু? বীর সিংহ পাল্টা প্রশ্ন করলো, আমার নাম জেনে আপনার কি লাভ ভাই? আপনি কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? ছোট ছোট জিনিসে রেগে যাচ্ছেন, কথায় কথায় লাভ ক্ষতির হিসেব টেনে আনছেন, এসব থেকে সহজেই বোঝা যায় যে আপনি শহরের মানুষ। হ্যাঁ, আমি শহরের মানুষ, তাতে কি হয়েছে নাকি? এখানে তো দেখছি সবার সাথে সবকিছুতেই সমস্যা। হ্যাঁ, আরে আপনার শহরের লোক নিয়ে সমস্যা, আর ওই চাওয়ালার বুড়ি মনসা গ্রাম নিয়ে সমস্যা। লোকটা একটু হাসলো, তারপর বলল, বাবু আপনি আমায় আপনার পরিচয়টা দিন, তারপর আমি বুড়ি মনসার কথা বলছি। আমার নাম বীর সিংহ বিশ্বাস, এইটুকুই আমার পরিচয়। আর আমি যে কলকাতা থেকে এসেছি সেটা তো তুমি লাভ ক্ষতির হিসাব অঙ্ক কষে বলে দিলে। হ্যাঁ, বুড়ি মনসা যাচ্ছেন কি করতে? ওইদিকে তো সাধারণ টুরিস্টরা যায় না। সাধারণ টুরিস্ট যায় না সেটা তো আমি বুঝতেই পারছি। সাধারণ টুরিস্টরা গেলে কি আর আমার বুড়ি মনসা যাওয়ার জন্য নৌকা পেতে এত হ্যাপা পোহাতে হতো? এই শোনো ভাই, আমি আর 5 জনের মতো সাধারণ টুরিস্ট নই। ভিড়ভাট্টার জায়গা আমার মোটেও পছন্দ নয়। তাই আমি ওই সুন্দরবনের এমন একটা গ্রামে যাব যেখানে যেখানে কোনো টুরিস্ট যায় না, আমি এটাই ঠিক করেছি। আচ্ছা বাবু, এই গ্রামের খোঁজ আপনি পেলেন কি করে? বীর সিংহ এই কথাটার উত্তর দিতে যাচ্ছিলই, তারপর সে থেমে গিয়ে প্রশ্ন করলো, আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি এত জবাব দিয়ে তোমার কাছে করছি ঠিক কি কারণে? এই শুনে লোকটার ঠোঁটের কাছে বীর সিংহ একটা বিকট হাসির রেখা দেখতে পেল। লোকটা আস্তে আস্তে উত্তর দিল, কারণ বাবু
এই গদখালিতে যদি কেউ আপনাকে এই সময় বুড়ি মনসায় পৌঁছতে পারে, সেটা একমাত্র আমি। বীরসিংহ লোকটার এই উত্তর শুনে একটু থতমত খেয়ে গেল। সে লোকটাকে জিজ্ঞেস করলো, ও, তোমার তো নৌকা আছে বুঝি? লোকটার ঠোঁটের ওই হাসিটা বজায় রেখে উত্তর দিল, আছে তো। আমি ওই চায়ের দোকানের পাশে বসে একটা বিড়ি টানছিলাম। কানে এলো আপনার কথা, আপনি নাকি বুড়ি মনসা যাবেন। তাই দেরি না করে আমি নিজেই নেমে এলাম আপনার কাছে। তুমি নিয়ে যাবে আমাকে বুড়ি মনসা অবধি? নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি বাবু। চলো চলো, ওই যে ডান দিকে আমার নৌকাটা বাঁধা আছে, আসুন। আরে দাঁড়াও দাঁড়াও, ভাড়া কত নেবে সেটা তো আগে বলে যাও। ভাড়া কিছু লাগবে না বাবু, আপনি এমনি আসুন। এই শুনে বীরসিংহের একটু সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো, সুন্দরবনের লোকের মনে এত দরদ যে একজন বিপদে পড়েছে বলে বিনা পয়সায় বুড়ি মানুষ অব্দি নিয়ে যাবে, নাকি ব্যাপারটা অন্য কিছু? বীরসিংহের ভাবনার স্রোত ভেঙে দিয়ে মাঝি বলল, অত চিন্তা করবেন না বাবু, আমি চোর ডাকাত নই যে নৌকাতে তুলে আপনাকে লুটিয়ে নেব। আর লুটপুট করার মতো আপনার কাছে আছে বা কি বলুন। কোনো ভয় নেই, বুড়ি মনসা পৌঁছতে হলে তাড়াতাড়ি উঠে পড়ুন। বীরসিংহ ভেবে দেখলো যে এই মাঝি ঠিক কথাই বলছে। কলকাতা ফিরে যাওয়ার বাস ধরার থেকে এই নৌকোতে উঠে পড়া অনেক ভালো। নৌকোতে উঠতে উঠতে বীরসিংহ মাঝিকে বলল, আচ্ছা, নৌকা চলার আগে আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ বলুন বাবু। আমার পরিচয় জানার জন্য তুমি এত মাতামাতি কেন করলে? মানে তোমার নিজের পরিচয়টা তো আমার জানা হলো না। তুমি কে? তোমার পরিচয় কি? আমার নাম দীনেশ বাবু। আপনি না হয় আমাকে দীনেশ মাঝি বলেই ডাকবেন। হ্যাঁ দীনেশ, আচ্ছা দীনেশ। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, ওই ওই যে চায়ের দোকানের দোকানদারটি বুড়ি মনসা গ্রামের নাম শুনে ওরকম ঘুম মেরে গেল কেন? দীনেশ মাঝি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর জবাব দিল, বাবু, বুড়ি মনসা এখান থেকে পাক্কা 1.5 ঘন্টার রাস্তা। আপনার সব প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিলে কি করে হয় বলুন। বুড়ি মনসার গল্পটা বরং রাস্তার জন্য থাক। দীনেশ মাঝি নৌকো যখন গদখালি থেকে রওনা দিল, তখন বীরসিংহের হাত ঘড়িতে সন্ধে 6:20 বাজে। সূর্যের আলো একেবারে নিভে গেছে। বীরসিংহ যখন গদখালির ঘাটে অপেক্ষা করছিল, তখনও অনন্ত সূর্যের শেষ পর্যায়ের ধীমে আলো ছড়িয়েছিল চারিদিকে। কিন্তু এখন চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার নেমে এসেছে দেখে দীনেশ নৌকোয় রাখা কয়েকটা জিনিসপত্রের মধ্যে থেকে একটা হ্যারিকেন বের করে এনে বীরসিংহের হাতে ধরিয়ে দিল। তারপর বলল, বাবু, এটা একটা জ্বালিয়ে দিন, আমি রাস্তা চিনতে পারবো না। বীরসিংহকে যেটা আজ্ঞা করা হলো সে সেটাই করল। কিন্তু ওই টিমটিমে হ্যারিকেনের আলোয় খুব যে কিছু বদল ঘটলো তা নয়। বীরসিংহ মনে মনে ভাবলো, কেরোসিনের তৈরি করা আলো দিয়ে কি আর প্রকৃতির নিয়ম পাল্টে ফেলা যায়? ওই হ্যারিকেনের আলোয় দীনেশের দিক নির্ণয় করতে একটু সুবিধা হবে ঠিকই, কিন্তু তাও ওই আলো নৌকার সামনে 2 হাতের বেশি আলোকে তো কিছুই করতে পারছে না। এখন জানুয়ারি মাস। সুন্দরবনের দিকে জাঁকিয়ে শীত না পড়লেও সূর্য অস্ত যাওয়ার পর গায়ে কিঞ্চিত ঠান্ডা হাওয়া লাগছে। বীরসিংহ সঙ্গে আনা পিঠের ব্যাগ থেকে একটা পাতলা শাল গায়ে জড়িয়ে নিল। দীনেশ মাঝি তাকে উদ্দেশ্য করে বলল, বাবু, একটু হ্যারিকেনটা হাতে নিয়ে সামনে এসে বসুন। মাটিতে রাখলে হ্যারিকেনটা থেকে থেকে উল্টে যাচ্ছে। বীরসিংহ একটু গজগজ করতে করতে মনে মনে ভাবলো, এই দীনেশ মাঝি থেকে থেকে আমাকে হাতে হ্যারিকেন ধরে দিচ্ছে কেন কে জানে। কিন্তু এই ক্ষোভের কথা দীনেশকে সে কিছু বলল না। তার কথা মতো তার পাশে গিয়ে বসলো, হাতে হ্যারিকেনটা নিয়ে। গদখালি থেকে প্রায় 1/2 ঘন্টা সোজা রাস্তায় নৌকো এগোতে থাকলো। আশপাশটা অন্ধকার হলেও নৌকোয় জ্বলতে থাকা আলো
পরিবেশটাকে বেশ মনোরম করে তুলেছে। বীরসিংহের এই নৌকায় বসে প্রথমবার মনে হলো